লাস্ট ক্লাসে তো আমরা সিরিজ কম্বিনেশন অফ সেল পড়লাম। হ্যাঁ, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ সেলস। দেখো, প্যারালাল কম্বিনেশন অফ সেলস। ঠিক আছে, এখন প্যারালাল কম্বিনেশন অফ সেল তো আমরা মোটামুটি বুঝতেই পারতেছি যে আমরা তো প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সটা দেখছিলাম। ওটার মধ্যে কি হয় যে প্যারালালি আমার কি কানেক্টেড থাকে, এরকম করে রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, তাই না? দেখো তো। আচ্ছা, তাহলে এইখানে প্যারালালে কি কানেক্টেড থাকবে? যেহেতু সেলের কথা বলা আছে, সেলের কথা বলা আছে, তাহলে আমার এইসব জায়গাগুলোতে এরকম করে সেল থাকবে, এইসব জায়গাগুলোতে সেল থাকবে। কানেক্টেড। সেটা আমি ড্র করে দেখাবো। আগে সংজ্ঞাটা একটু দেখাই। এটার সংজ্ঞাটা হচ্ছে কতগুলো কোষ, হ্যাঁ মানে কতগুলো সেলের কথা বলতেছি। হ্যাঁ, নাম্বার অফ সেলস এমন ভাবে সাজানো থাকে, সাজানো থাকে মানে অ্যারেঞ্জ করা থাকে আর কি, যে তাদের ধনাত্মক, দেখো ধনাত্মক পাতগুলো, দেখো ধনাত্মক পাতগুলো একটি সাধারণ বিন্দুতে, হ্যাঁ, এবং ঋণাত্মক পাতগুলো হচ্ছে অপর একটি, হ্যাঁ, অপর একটি সাধারণ বিন্দুতে, মানে এই তো সাধারণ বিন্দুর কথাটাই মেইন আর কি। হ্যাঁ, সাধারণ বিন্দুতে হচ্ছে ধনাত্মক পাতগুলো কানেক্টেড থাকবে, পজিটিভ পার্টগুলো কানেক্টেড থাকবে এবং ঋণাত্মক পার্টগুলো কানেক্টেড থাকবে একটা পয়েন্ট। ঠিক আছে, পরেরটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তখন তাকে কোষের বা সেলের, বা তুমি এটাকে ইংলিশে বললে তখন তাকে আমরা প্যারালাল কম্বিনেশন অফ সেলস বলতে পারি। প্যারালাল কম্বিনেশন অফ সেলস বলে। ঠিক আছে, তো এটাই আর কি, এটা মোটামুটি তুমি এখন বুঝতেই পারতেছো যে সেলগুলা কানেক্টেড থাকবে এমন ভাবে, হ্যাঁ, যে হচ্ছে তুমি যদি এইভাবে করে দেখাও, এটা হচ্ছে একটা সেল, এটা প্লাস, এটা নেগেটিভ, তারপরে হচ্ছে এরকম একটা সেল, এটা প্লাস, এটা নেগেটিভ, মানে হচ্ছে প্লাস গুলা একটা কমন পয়েন্টে কানেক্টেড থাকবে, হ্যাঁ, আর হচ্ছে এই যে নেগেটিভ গুলা আরেকটা কমন পয়েন্টে কানেক্টেড থাকবে। এরকম করে যদি থাকে তাহলে হচ্ছে আমরা সেটাকে কি বলতে পারবো, প্যারালাল কম্বিনেশন অফ সেলস বলতে পারবো। এদিক দিয়ে তুমি হয়তো এই যে নিচ দিয়ে একটা রেজিস্ট্যান্স, এভাবে করে একটা রেজিস্ট্যান্স এখানে অ্যাড করে দিতে পারো। তুমি অ্যাড করে দিতে পারো। তো এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম, এই পার্টটা একটা এক্সাম্পল হিসেবে বলছি। তো এটা তুমি আর এটাতে ব্যাখ্যা করার কিছু নাই, ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এমন ভাবে সাজানো আছে, এমন ভাবে হচ্ছে অ্যারেঞ্জ করা আছে, যেটার মাধ্যমে প্লাস গুলো এক সাইডে কানেক্টেড, মানে একটা সাধারণ বিন্দুতে কানেক্টেড বা একটা কমন পয়েন্টে কানেক্টেড, এবং ঋণাত্মক পাতগুলো এই যে নেগেটিভ পার্টটা অপর একটা সাধারণ বিন্দুতে, এই যে অপর একটা সাধারণ বিন্দুতে কানেক্টেড। তুমি এটাকে এ বি নামকরণ করে বলতে পারো। ঠিক আছে, পজিটিভ পার্টগুলো এ তে কানেক্টেড, নেগেটিভ পার্টগুলো বি তে কানেক্টেড, তাহলে এই ধরনের সেল কম্বিনেশনকে আমরা বলবো প্যারালাল কম্বিনেশন অফ সেলস। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তো আমি এটা জেনারেল
সার্কিটের মতো একটু ড্র করার চেষ্টা করি। আইপিএল হবে তখন কি হবে? এমনি তুই কি ক্রিকেট প্র্যাকটিস করছিস কখনো? না ভাই, ওই নিজেরাই খেলছে। আওয়াজ, এই খেলা কি কাঠের বলে? না, ঠিক ঠিক। কাঠের বলে খেলা? না, প্লাস্টিকের বলে। ও আচ্ছা, আমরা হচ্ছে এখন এই জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই। যেমন দেখো এখানে হচ্ছে পজিটিভ পজিটিভ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। এইগুলা কি এখানে কানেক্টেড, তার মানে আমি বলতে পারবো এটা কি প্যারালালি হচ্ছে, হ্যাঁ প্যারালাল সেল অফ কম্বিনেশন আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এখানে বাইরের যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে আমি আর দ্বারা ডিফাইন করে দিলাম। তুমি চাইলে এখানে একটা কি লাগাই রাখতে পারো, যে চাবি আর কি, যেটাকে বলে চাবি, যেটাকে বলে এটা অন করে দিলে এখানে কারেন্ট ফ্লো করবে, আর অফ করে দিলে কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, আরো কিছু জিনিস ডিফাইন করে দিই, যে প্রত্যেকটা সেল, এখানে যে আমি সেল গুলা নিতেছি, প্রত্যেকটা সেলের এভরি সেল, এটার ইএমএফ টার মান হচ্ছে ই, মানে প্রত্যেকটা সেলের ইএমএফ এর মান সমান। তাহলে আমি এটাকেও ই বলবো, এটাকেও ই বলবো, এটাকেও ই বলে দিব। আর আরেকটা কথা, এখানে প্রত্যেকটা সেলের কি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে একটা, অবশ্যই। তাহলে তুমি এটাকে ছোট হাতের আর দিয়ে মানে বলতে পারো, ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের আর। যেহেতু প্রত্যেকটাই ই, তাহলে আমি প্রত্যেকটার আর সমান ধরতে পারি। ঠিক আছে, আচ্ছা। আর এইখান দিয়ে এই যে এখান দিয়ে একটা কারেন্ট এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে একটা কারেন্ট বের হবে, এদিক দিয়ে একটা কারেন্ট বের হবে। এই তিনটা কারেন্ট এখানে এসে পরে এদিক দিয়ে বের হয়ে আরেকটা মানে মেইন কারেন্ট হিসেবে পুরো সার্কিটে ফ্লো করবে। এটাকে আমি হচ্ছে মনে করো আইপি দ্বারা ডিফাইন করে দিলাম। তিনটা কারেন্ট মিলে এখানে আইপি, এদিক দিয়েও আইপি যাবে, এদিক দিয়েও আইপি যাবে, এদিক দিয়েও আইপি যাবে। আবার কি এখানে এসে আবার এখানে যে যতটুকু পরিমাণ বের হয়েছিল অতটুকু এখানে আবার রিডিস্ট্রিবিউট হয়ে যাবে। এগুলোকে কারেন্টের বিভিন্ন ল আছে, আমরা পরবর্তীতে দেখবো। বুঝছো? আচ্ছা, এখন এই ক্ষেত্রে তো আমি এটা বলে দিলাম যে প্রত্যেকটা সেলের ইএমএফ টা হচ্ছে সমান। হুম, আর এইখান থেকে আমি যদি ওহমস ল মানে ডাইরেক্টলি অ্যাপ্লাই করি, ওহমস ল ডাইরেক্টলি অ্যাপ্লাই করা যায়, তাহলে আমরা তো নরমালি এটা জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, আর এই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আমরা ভি বাই আর ও লিখতে পারি। তো আমি যদি এটা এই সার্কিটের রেসপেক্টে লিখতে যাই, তাহলে আমি লিখবো কি, আইটা তো আমার টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কত এখানে, এই যে আইপি, তাই না? তাহলে আমি লিখবো আই পি সমান সমান ভি মানে কত, ভি মানে হচ্ছে তোমার এই যে এখানে প্রত্যেকটা সেলকে, যে প্রত্যেকটা সেল, এখানে তো অনেকগুলো সেল আছে, মনে করলাম তিনটা দেখাইছি, এখানে তো এন নাম্বার অফ সেলও থাকতে পারে, থাকতে পারে না? এখানে এন নাম্বার অফ সেলও থাকতে পারে, মানে আরো অনেকগুলো সেল থাকতে পারে, এটা তো আমার মানে ডিফাইন করে দেওয়া নেই। ঠিক আছে, সেম ভ্যালুর সেম ইলেকট্রোমোটিভ ফোর্সের, হ্যাঁ এইরকম ই থাকতে পারে। তো ওই ক্ষেত্রে হচ্ছে এখানকার যে ভিটা হবে, হ্যাঁ ওটা তো আমার ই দ্বারা ডিফাইন করা লাগবে। এখন এইখানে প্রত্যেকটা সেলকে আমি যদি কম্বাইন করে দিই, হ্যাঁ এরকম করে যে আমরা যদি কম্বাইন করে দিই, তাহলে কি যে কোনো এই যে ওই যে তুল্য রোধের মতো তুল্য কোষে কনভার্ট হয়ে যাবে না, প্রত্যেকটা সেলকে কনভার্ট করে দিলে। হ্যাঁ, তো এটাই আর কি, তো আমি ওই তুল্য কোষটাকে আমি বলে দিলাম এখানে ইপি আর কি। ঠিক আছে, প্রত্যেকটা কোষকে মিলায় যে কোষটা তৈরি হবে সেটা হচ্ছে ইপি। তাহলে ভি এর জায়গায় আমি কি লিখতে পারবো, ইপি লিখতে পারবো, তুল্য কোষ। ইপিটা কি, এটা হচ্ছে তুল্য কোষ বা তুল্য বা ইকুইভ্যালেন্ট সেল। ঠিক আছে, আর আর মানে কি, যে ওই সার্কিটে কি পরিমাণ টোটাল রেজিস্ট্যান্স এখন আছে। টোটাল রেজিস্ট্যান্স খেয়াল করো তো, টোটাল রেজিস্ট্যান্স এখানে বাইরে আছে একটা আর, হ্যাঁ আর হচ্ছে এই
সেলগুলাকে একত্র করে, হ্যাঁ, যে ইপি পাইতেছি, এইটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে না তুল্য কোষ করার পরে? জি স্যার। হ্যাঁ, সেটার মান হচ্ছে, মনে করে ধরে নিলাম আর পি। তাহলে এখানে আসবে কি? আর পি। দেখো ওহমস ল অনুযায়ী এটাকে, এই পার্টটা তুমি বুঝতে পারছো কি? চেক করো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা কথা, এখানে একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে এরকম, দাঁড়াও বলে দিচ্ছি। কনসেপ্টটা হচ্ছে এরকম যে এইখানে তো সেলগুলো হচ্ছে তোমার কি প্যারালালি কানেক্টেড, ঠিক আছে? তো এটা মনে রাখবা, যদি কোনো সার্কিটের মধ্যে সেলগুলো হচ্ছে সেল, ইফ সেলস আর কানেক্টেড প্যারালালি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যদি হচ্ছে সেলগুলো প্যারালালি কানেক্টেড থাকে তাহলে হচ্ছে এদের, হ্যাঁ, যেহেতু অনেকগুলো সেলকে কম্বাইন করে তুমি একটা সেল বানাবা, তাহলে ওই প্রত্যেকটা সেলের ইএমএফ, দেখো এখানে একটা কথা আছে, প্রত্যেকটার ভ্যালু কিন্তু ই বলে দিছিলাম, এটা একটু মনে রাখো, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে ই বলে দিছি। আর তুল্য কোষটা হচ্ছে ইপি। এইখানকার কনসেপ্টটা হচ্ছে, যদি ইফ সেলস আর কানেক্টেড প্যারালালি এবং প্রত্যেকটা সেলের ইএমএফ যদি ই হয়, মানে প্রত্যেকটা সেলের ইএমএফ যদি একটা ভ্যালুর সমান হয়, ই এর সমান হয়, তাহলে এই ক্ষেত্রে আমার ইপি এর ভ্যালু যেটা আছে, মানে তুল্য কোষের ভ্যালু ই এর সমান হবে। আমি আবারও বলতেছি জিনিসটা, তুমি কি বুঝছো জিনিসটা নাকি? দেখো দেখো আবার বলি, যদি সেলগুলো, মানে এরকম এন নাম্বার অফ সেল, মনে করো ইফ এন সেলস আর কানেক্টেড প্যারালালি, মনে করো তুমি বলে দিলা ইফ এন সেলস আর কানেক্টেড প্যারালালি, ইচ্ছা মতো বলে দিলা, ঠিক আছে? তিনটা না চারটা না, এন সেলস, তাহলে প্রত্যেকটা সেলের ইএমএফ হচ্ছে ই। তাহলে ওই ক্ষেত্রে এইটার যে তুল্য কোষটা আসবে ইপি, এইটার ভ্যালুটা আসবে হচ্ছে যে কোনো একটা সেলের ইএমএফ এর সমান। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে ওটা আসবে যে কোনো একটা সেলের ইএমএফ এর সমান, কিন্তু ওটা কখন? যখন হচ্ছে প্রত্যেকটা সেলের ইএমএফ ই, ঠিক আছে? এখন এত কিছু বলার পরে ইপিই এর সমান আসবে, ইপিই এর সমান আসবে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে তোমার আর পিটা কিন্তু, এই যে দেখো আর পি, আমি কিন্তু কখনো বলি নাই যে আর এর সমান কিন্তু আর পি আসবে, এটা কিন্তু বলিনি। আমি জাস্ট বলে দিছি যে ইপি হচ্ছে ই এর সমান আসবে যখন এটা প্যারালালি কানেক্টেড থাকবে। ঠিক আছে, তো এটাই আর কি। এই ক্ষেত্রে তাহলে আমি যদি এখন রেজিস্ট্যান্স দিয়ে সম্পর্কটা নিয়ে আসতে চাই, তাহলে আমি এটা লিখতে পারবো না, যেহেতু এইখানকার প্রত্যেকটা রেজিস্ট্যান্স, দেখো এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স কিভাবে আছে দেখো তো, প্যারালালি আছে না? জি স্যার। আর এইখানকার আরপি আছে। তাহলে এই তিনটাই, যে এইটা, এইটা আর এটা, এই তিনটাকে মানে প্যারালালি রেখে আমি আরপি পাইতেছি। তাহলে এটার সূত্রটা অনেকটা এরকম কিনা, 1/rp সমান সমান, হ্যাঁ, 1/r প্লাস 1/r প্লাস 1/r। এখন আমি, আচ্ছা এখানে তো এন সেলস লিখছি, প্যারালালের জন্য এম দিয়ে দেখালে সুবিধা, নাইলে দুইটা সূত্র একরকম হয়ে যায়, কারণ সিরিজের মধ্যে আমি মনে এন সেলস লিখছিলাম। ঠিক আছে, এখানে আমি তাহলে এম সেলস লিখি তোমার বুঝার সুবিধার্থে, এম সেলস একই জিনিস। তাহলে এইখানে এম সেলস আর কানেক্টেড প্যারালালি যদি হয়ে থাকে কখনো, তাহলে এই ক্ষেত্রে 1/r পি সমান সমান 1/r 1/r, এরকম করে কি, হ্যাঁ, এম সংখ্যক পদ যুক্ত হবে না, এটা বুঝো কিনা দেখো। জি স্যার। যদি মনে করো এটা হচ্ছে প্রথম সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সেকেন্ড সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এরকম করে এম সংখ্যক পদ পর্যন্ত, সেটা যদি 4টা হয় তাহলে আরেকটা 1/r যুক্ত হবে, যদি 8টা হয় তাহলে এরকম 1/r 8টা যুক্ত হবে। ঠিক আছে, আমি জাস্ট জেনারেলাইজ করে লিখে দিছি। এখন এটা বোঝা যায় কিনা দেখো, 1/rp সমান সমান, হ্যাঁ দেখো এখানে 1/r যতগুলা গুণ আছে, যদি দুইটা থাকতো তাহলে আমি কি লিখতে পারতাম, 2/r লিখতে পারতাম না? জি স্যার। হ্যাঁ, তো এখানে দুইটা থাকলে 2/r বলা যাবে, হ্যাঁ। আর যদি তিনটা থাকতো তাহলে তুমি কি বলতে পারতা,
3টা থাকলে তুমি বলতে পারতা 3/r, তাই না? জি স্যার তাহলে যদি m সংখ্যক পদ থাকে তাহলে তুমি কি বলতে পারবা? m/r। এই তো বুঝে গেছো। তাহলে এটাই আর কি। তাহলে এই ক্ষেত্রে তুমি rp সমান সমান কি বলতে পারবা? এখানে আসবে r/m। দেখো এটা বুঝছো তো? জি স্যার এটা হচ্ছে, এটা আর কি একটু মনে রাখো, ঠিক আছে? এটা rp এর ভ্যালুটা আমি পেয়ে গেছি, এই যে rp। এখন আমি হচ্ছে এই ভ্যালুগুলা ওই যে আমার যে ইকুয়েশনটা ছিল, ওহমস ল এর ইকুয়েশনটা, এটার মধ্যে আমি প্লট করে দিই। প্লট করে দিলে এখানে আসবে আইপি সমান সমান, ঠিক আছে, ইপি এর ভ্যালুকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারবো? ই দিয়ে, এই যে ই দ্বারা, বাই আর তো আরই থাকবে, বড় হাতের আর, প্লাস আর এই যে এখানকার আরপিটা ছিল, আরপি মানে কি? আরপি মানে বলো কি? r/m r/m। তাহলে এখন এটাকে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে হয়তো নিচে আসবে কি? নিচে আসবে হচ্ছে এম, উপরে আসবে কি? উপরে আসবে হচ্ছে আর বা এম আর, হ্যাঁ, প্লাস এখানে আসবে হচ্ছে তোমার আর, আর এখানে আসবে ই, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এই এমটাকে উপরে উঠাই দাও, তাহলে আসবে কি? এম ই বাই এম আর প্লাস আর। দেখো এটা বুঝতে পারছো কিনা? জি স্যার এই ক্যালকুলেশনটা বুঝতে কোনো প্রবলেম আছে? তুমি কি খাতা কলম নিয়ে বসছো? জি স্যার আচ্ছা, একটু এগুলা নোট করো, নোট করে পারলে আমাকে ছবি পাঠায়, আমি দেখবো ঠিকঠাক মতো লিখছো কিনা। আচ্ছা, চেক করে দিবা। তো এটা যদি বুঝতে পারো, আর আগের যে রিলেশনটা ছিল, হ্যাঁ, সিরিজ, এটা তো আমি কিসের রিলেশন পাইলাম? যখন সেলগুলা প্যারালালি কানেক্টেড থাকবে এবং হ্যাঁ এম নাম্বার অফ সেলস প্যারালালি কানেক্টেড থাকবে এবং প্রত্যেকটার ইএমএফ এর ভ্যালু সমান, ই এর সমান, ঠিক আছে? এই দুইটা কন্ডিশন, এইটা হচ্ছে আমার প্যারালালের ক্ষেত্রে। এবং আরেকটা কি ছিল? আইএস টা কি ছিল মনে আছে? বলো তো দেখি, তোমার মনে আছে কিনা, চেক করি। স্যার ওখানে ছিল উপরে কিন্তু এন ই ছিল, আর নিচে কি ছিল? জি নিচে ছিল হচ্ছে আর প্লাস নিচে ছিল আর প্লাস এন আর, ঠিক আছে? এটা তো ইজিলিও তুমি মনে রাখতে পারবা, কিভাবে আমি বলে দিই। দেখো এখানে এন আর পার্টটা আছে না উপরে, দেখো এখানেও এন আছে, এন নাম্বার অফ সেলের জন্য এখানে এন আছে, আর এখানে এম নাম্বার অফ সেলের জন্য এম আছে, এটা তো কোনো চেঞ্জ নাই। চেঞ্জটা হচ্ছে এইখানকার এই কোএফিসিয়েন্টে। এইখানে দেখো, এইখানে এই যে আইএস এর মধ্যে সেলগুলা কিভাবে ছিল, মানে এইভাবে সিরিজের মতো করে কানেক্টেড ছিল। তো সিরিজের মধ্যে কানেক্টেড থাকলে মনে রাখবা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো এখানে বেড়ে যায়, এই জন্য এন আর গুণ করে দিছি। আর যখন প্যারালালি গুণ করে দিছি তখন হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়ে না, ঠিক আছে? ওইটার আরেকটা কোএফিসিয়েন্ট, ওটা হচ্ছে আরেকটার সাথে গুণ হয়ে যায়, যে এমটা বড় হাতের আর এর সাথে গুণ হয়ে গেছে। এটা একটু এইভাবে মনে রাখা যায়, আমি এইভাবে মনে রাখতাম আর কি। ঠিক আছে? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে মনিরা, বলো তো? কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার আচ্ছা, তাহলে আমি এই যে, সরি, এইটার রিলেশনটা আমি আবার একটু দেখাই। এটা কি? আইপি সমান সমান, তুমি একটু বলো মুখের সাথে সাথে। স্যার আইপি ইকুয়ালস টু এম ই ডিভাইডেড বাই এম আর প্লাস আর এম আর প্লাস আর, ঠিক আছে? তো জি স্যার আর ফোন আসছে। আমারই আচ্ছা, এখন এটার মধ্যেও তুমি হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে পারবা। এটার মধ্যেও দুইটা স্পেশাল কেস আসবে। স্পেশাল কেসটা কি দেখাই না দিতেছি। না 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 না, স্পেশাল কেস, তুমি এখন দেখো তো, যদি এই ক্ষেত্রে এইখানকার আর যদি এটা থেকে অনেক পরিমাণে ছোট হয়, হুম, তাহলে কি বলা যাবে? তখন এম আর, হ্যাঁ, কিসের সমান হবে? প্রায় জিরোর কাছাকাছি হয়ে যাবে না? জি স্যার আচ্ছা, ঠিক আছে। তো এটা যদি হয় তখন তুমি আইপি সমান সমান বলতে পারবা এম ই বাই কত আর, এটা বলতে পারবা, ঠিক আছে? তার মানে কি, যে এইখানে তড়িৎ প্রবাহ, দেখো তড়িৎ প্রবাহ আইপি যেটা আছে, এই যে তড়িৎ প্রবাহ আইপি যেটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা সেলের এম গুণ হয়ে যাবে,
ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ যে কোনো একটি কোষের যে কোনো একটি কোষের, হ্যাঁ, প্রবাহের প্রবাহের এম গুণ হবে, এম গুণ হবে। এটা বুঝছো কিনা দেখো, চেক করে নাও। জি স্যার। আচ্ছা, এটা বোঝা গেলে 2 নম্বরে আসো। এখানে বলা আছে আর ডাবল গ্রেটার দেন আর, যদি এইটা হয় তখন কোনটা জিরো হবে? ছোট আর। ছোট আরটা জিরো হবে, মানে ছোটটা জিরোর কাছাকাছি চলে যাবে, জিরো হবে না তো, জিরোর কাছাকাছি চলে যাবে এটা। তখন আইপি সমান কি বলতে পারবা? এম ই বাই এম আর, এম এম কাটা দিতে পারবা, তাহলে কি আসতেছে ই বাই আর। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, মানে এই ক্ষেত্রে তোমার যে কারেন্টটা আছে, কারেন্টটা কেমন পাইতেছি, এই ক্ষেত্রে কারেন্টটা পাইতেছি যে কোনো একটি প্রবাহের, সরি, যে কোনো একটি কোষের প্রবাহের সমান, যে কোনো একটি কোষের প্রবাহের সমান। ঠিক আছে, তাহলে এখানে 2টা কন্ডিশন আমি বলে দিলাম, একটা হচ্ছে আর, হ্যাঁ, মাছ মাছ লেস দেন হচ্ছে ছোট আর, ঠিক আছে, তখন হচ্ছে তড়িৎ প্রবাহ এম গুণ হবে, হ্যাঁ, যে কোনো একটা কোষের প্রবাহের এম গুণ হবে। আর এই ক্ষেত্রে 2 নম্বরে আর যদি ওই ছোট আর থেকে অনেক অনেক বড় হয়, তখন যে কোনো একটা কোষের প্রবাহের সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমি স্ট্রঙ্গার কারেন্ট কোনটা থেকে পাবো, একটু বুঝাই বলো তো, কোন কন্ডিশন থেকে? স্যার যে আর বড় আর গ্রেটার দেন। তাই ভালো মতো বুঝাই বলো, কেন এটা কেন? দেখো এখানে তড়িৎ, একটু বোঝাই দেখো, তড়িৎ প্রবাহ যে কোনো একটা কোষের প্রবাহের এম গুণ না হবে। স্যার, আর স্মলার দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি তাহলে প্রথমে ভুল বললা কেন? দেখো তোমার জিনিসটা বুঝাই বলি, এইখানে মনে করো তোমার সেল আছে 10টা বা কোষ আছে 10টা, ঠিক আছে, আর হচ্ছে যে কোনো একটা কোষের প্রবাহ, মানে যে কোনো একটা কোষ থেকে তুমি কারেন্ট পাও মনে করো 5 অ্যাম্পায়ার, ঠিক আছে, তাহলে তুমি যদি ওই সেল গুলাকে এখানে প্যারালালি কানেক্ট করে দাও তাহলে, ঠিক আছে, আর প্রথম কন্ডিশন যদি অ্যাপ্লাই করো, তখন হচ্ছে কারেন্ট কত হয়ে যাবে, 50 অ্যাম্পায়ার হয়ে যাবে। জি স্যার। আর পরেরটার জন্য দেখো যে কোনো একটা কোষের প্রবাহের সমান হবে, তখন এটা কিন্তু 5 অ্যাম্পায়ারই থাকবে, এটার কোনো গুণ টুন হবে না। তাহলে স্ট্রঙ্গার কারেন্ট কোথায় পাইতেছি? অবশ্যই ওপরেরটাতে পাইতেছি। জি স্যার। তাহলে এই কন্ডিশনটা আমার হচ্ছে মানে এখানে ইম্পর্টেন্ট। তো এটা তুমি যদি একটু লিখিত আকারে দাও, তাহলে বলা যাবে সুতরাং, দেওয়ার পর যেটাই বলো না কেন, সুতরাং কন্ডিশনটা যখন কোষের অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোধ মানে আর, ছোট হাতের আর, এর তুলনায় এক্সটার্নাল রেজিস্ট্যান্স বাহিরের রোধ আর ছোট হয়, মাছ মাছ লেসার যদি বলো এটা হবে ছোট হয়, তখন স্ট্রঙ্গার কারেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে, আমরা কি ইউজ করব, তখন আমরা প্যারালাল কম্বিনেশন অফ সেলস ইউজ করব, প্যারালাল কম্বিনেশন অফ সেলস ইউজ করব। এখন আমাকে একটু তুমি বুঝায় বলো যে এই যে আমরা সিরিজ কম্বিনেশন অফ সেলটা নতুন করে শিখলাম, প্যারালাল কম্বিনেশন অফ সেলসটাও শিখলাম, এটার মধ্যে কোনো
জায়গায় বুঝতে প্রবলেম থাকলে বলো। না স্যার, বুঝছি। শিওর? আচ্ছা, তাহলে আমি স্যার। তোমাকে জিজ্ঞাসা করি যে যদি মনে করো আর গ্রেটার দেন আর হয়, তখন শক্তিশালী প্রবাহ পাওয়ার জন্য আমি কি করব? শক্তিশালী প্রবাহ পাওয়ার জন্য হ্যাঁ, প্যারালাল কম্বিনেশন। কেন? ও না, সিরিজ কম্বিনেশন। হ্যাঁ, তুমি এত তাড়াতাড়ি অ্যান্সার করো কেন? এটা সিরিজ কম্বিনেশন হবে। আর যদি এটা এরকম হয় তখন? তাহলে প্যারালাল কম্বিনেশন স্যার। আচ্ছা, এটা হইছে। মানে একটু ভালো মতো দেখে শুনে অ্যান্সার করবে, এত তাড়াহুড়া করে না। আগে দেখবা যে কি কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে? তাড়াহুড়া করলে তো শেষ। আচ্ছা, কিছু লিখ। আজকে একটা নতুন টপিক শুরু করব। টপিকটার নাম হচ্ছে কারশফস ল। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আর কি। এখান থেকে তুমি ফার্দার যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তখন ওখানে সার্কিট টার্কিটের অঙ্ক সলভ করতে দেয়, কারেন্ট বের করতে বলে। এগুলা কারশফস ল দিয়ে সলভ করতে হয়। একে বাংলায় এভাবে লিখি, কিরশফের সূত্র। আচ্ছা, ল গুলা খুব কঠিন কিছু না, বাট একটু বুঝতে হবে আর কি, ঠিক আছে? তো ফার্স্ট লটা এখানে হচ্ছে, কারশফস ল আছে হচ্ছে দুইটা, মনে রাখবা। কারশফস ল আছে হচ্ছে দুইটা, ঠিক আছে? এর মধ্যে প্রথম লটা হচ্ছে যে ফার্স্ট ল, যেটা এটা একটা নাম আছে, এটার নামটা হচ্ছে কারশফস কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট ল, এটাকে শর্ট ফর্মে তুমি অনেক জায়গায় কেসিএল লেখা দেখবা। কারশফস কারেন্ট ল, কেসিএল, ইউজিং কেসিএল, এভাবে হয়তো বলা থাকতে পারে বইয়ের মধ্যে, ঠিক আছে? তো ফার্স্ট লটা যেটা কারশফের, এটা একটু আগে লিখে নিই। বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে, বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল শূন্য হবে বা শূন্য হয়। এখন এটার ডেসক্রিপশনে আসে, দেখো কি বলছে। বিদ্যুৎ বর্তনী মানে কি? ইলেকট্রিক্যাল সার্কিটের কথা বলতেছে। বিদ্যুৎ মানে ইলেকট্রিক্যাল সার্কিটের কোন সংযোগ বিন্দুতে, মানে কোন একটা কানেকশন পয়েন্টে, যেমন আমি যদি ওখানে পড়াইছিলাম, হয়তো কানেক্টেড ওয়্যার পড়াইছিলাম না, যেরকম করে কানেক্টেড ওয়্যার দেখাইছিলাম না, মনে আছে? স্যার। এরকম করে ওয়্যার অনেকগুলো কানেক্টেড থাকে, বা ডিসকানেক্টেড ওয়্যার থাকে কিভাবে, এরকম। তারপর হচ্ছে এদিক দিয়ে উপর দিয়ে চলে যায়, এটা হচ্ছে ডিসকানেক্টেড ওয়্যার, ঠিক আছে? তো এরকম আর কি, বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে কোন একটা সংযোগ বিন্দুতে, কোন একটা কানেকশন পয়েন্টে, হ্যাঁ, এইখানে তোমার বিভিন্ন, যখন তুমি সার্কিট ড্র করবা, যে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট ড্র করবা, তখন ওখানে একটা মানে কম্পোনেন্ট তোমাকে প্রোভাইড করতে হয়, সেটার নাম কি? কি সেটা?
সেল, ভুলে গেছো? ইলেকট্রিক্যাল সার্কিটের সবচেয়ে মেজর কম্পোনেন্ট হচ্ছে সেল, ঠিক আছে? এবং অনেক জায়গায় হয়তো রেজিস্ট্যান্সও দিয়ে দেওয়া হয়, রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া হয়। সবচেয়ে মেজর কম্পোনেন্টটা হচ্ছে একটা সেল দিয়ে দেওয়া, যেখানে হচ্ছে কারেন্ট ফ্লো করতে পারবে। হ্যাঁ, থরলি কারেন্টটা হচ্ছে পুরো সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করতে পারবে, এই জন্য আমরা একটা এনার্জি সোর্স দিয়ে দিলাম, এটাই হচ্ছে সেই সেলটা। আচ্ছা, তো এইখানে বলতেছে কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাটা হচ্ছে তোমার কারেন্টের কথা বলতেছে আই। হ্যাঁ, মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল, মানে হচ্ছে ইংলিশে বললে এটাকে অ্যারিথমেটিক সাম বলা হয়। অ্যারিথমেটিক সাম উইল বি জিরো। এখন আমি একটু এটা বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে এরকম একটা কানেকশন পয়েন্ট আছে, যে এখানে চারদিক থেকে এরকম করে কানেক্টেড ওয়্যার আছে, এদিকে এদিকে এদিকে, ঠিক আছে? ধরো এদিক দিয়ে হচ্ছে তোমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, আরো ধরি এদিক দিয়ে হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। এখন এই যে দুইটা জাংশন আরো আছে, দেখো এই যে এইখানে একটা জাংশন আছে, এইটার একটা জাংশন আছে, এইটার একটা জাংশন আছে। তুমি এখন বলে দিলা যে এই যে এদিক দিয়ে, মানে এই জাংশনে, বোঝার চেষ্টা করো, এই জাংশনে এইদিকে কারেন্ট এদিক থেকে এসে এদিকে ঢুকতেছে, এই জাংশনে এদিক থেকে এখানে কারেন্ট ঢুকতেছে। তুমি মনে মনে বললা যে স্যার তাহলে এদিক থেকে হয়তো তাহলে কারেন্ট বের হয়ে যাচ্ছে, মনে করি এটা 3 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো এই যে জাংশন যেটা বাকি আছে, এটার একটা নামকরণ দিই, এটা বি জাংশন ধরো, বা বি কানেক্টেড ওয়্যার ধরো, এই ওয়্যার দিয়ে কি পরিমাণ কারেন্ট মানে বের হবে নাকি ঢুকবে, এটা বলো। এদিক দিয়ে কারেন্ট বের হবে নাকি ঢুকবে সেটা বলো। স্যার বের হবে। কারণ কি? কারণ কি? স্যার যে অ্যারিথমেটিক সাম জিরো স্যার। হ্যাঁ, অ্যারিথমেটিক সাম জিরো, এই জন্যই এদিক দিয়ে কারেন্টটা বের হবে, এবং এই কারেন্টের মান কত হবে? আই বি এর মান কত হবে? আই বি এর মান হবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। না 4, জি স্যার। 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন আমি যদি কোশ্চেনটা একটু এইভাবে করি, দেখো এই দিক দিয়ে 2 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এইভাবে ডিরেকশন দিয়ে দিলাম, বললাম হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আইবি, তখন কত হবে? এই যে এটা হচ্ছে জাংশন, যেখানে অনেকগুলা কানেক্টেড ওয়্যার যুক্ত থাকে, সেটাকে আমরা জাংশন বলি। আইবির ভ্যালু এখন কত হবে? ডিরেকশনটা এদিকে দেওয়া, দেখি পারো কিনা। পারবা না? -2 হ্যাঁ, এই যে এটা হবে কত, এটা হচ্ছে -4 অ্যাম্পিয়ার। এটাই আর কি, এতটুকু বুঝতে পারলেই মোটামুটি ফার্স্ট লেয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এখানে তুমি যদি মনে মনে এই জিনিসটা ধরো যে আমার কোন একটা জাংশনে কারেন্ট ঢুকতেছে, হ্যাঁ, তুমি যদি মনে করো এটা হচ্ছে জাংশন, এইখানে কারেন্ট যদি ঢুকে মানে এন্টার করে আর কি, হ্যাঁ, এটাকে তুমি যদি পজিটিভ ধরে নাও, বা এই কারেন্ট ফ্লো এর ভ্যালুটাকে তুমি যদি পজিটিভ ধরে নাও, তাহলে ওই জাংশনের জন্য ওখান থেকে যেই কারেন্টটা বের হয়ে যাবে, ঠিক আছে, ওইটাকে তোমার অবশ্যই নেগেটিভ ধরা লাগবে। এই জিনিসটাই বুঝে অঙ্ক করতে হবে। আবারও বলতেছি, এইখানে যদি কোনো একটা জাংশন থাকে, এই জাংশনে এইখান থেকে যদি কারেন্ট কোনো জায়গায় জাংশনে কারেন্ট ঢুকে, তাহলে সেটাকে আমি যদি মনে মনে পজিটিভ ধরি, তাহলে অবশ্যই কারেন্ট বের হয়ে গেলে সেটাকে আমার নেগেটিভ ধরা লাগবে। বুঝছো? জি স্যার। আবার যদি এইখানে এরকম একটা জিনিস দেখাই দিই, তাহলে এই কারেন্টটা আমি কি ধরবো? পজিটিভ ধরবো, তাই না? আবার যদি নিচ দিয়ে আরেকটা কিছু দেখাই এরকম করে বের হইতেছে, তাহলে এটাকে আমি নেগেটিভ ধরবো। এটা তুমি যদি চাও যে এখন কারেন্ট যেটা বের হইতেছে সেটাকে তুমি যদি নেগেটিভ ধরো, তাহলে তুমি তুমি কি করবা? তাহলে যেটা ঢুকতেছে সেটাকে তুমি, সরি, যেটা কারেন্ট বের হইতেছে সেটাকে তুমি যদি পজিটিভ ধরো, তাহলে হচ্ছে যেটা ঢুকতেছে সেটার জন্য তুমি সেটাকে নেগেটিভ ধরে নিবা। ঠিক আছে, এই জি পার্টটাই স্যার। একটু বুঝে নিতে হয়। তাহলে এটা তো তোমার ক্লিয়ারই আছে। তাহলে আমি নর্মাল একটা সিম্পলিফাইড জাংশন দিয়ে দেখাই। এখানে একটা জাংশন ও নিলাম, এদিকে একটা এরকম
এখানে ধরো মনে করো একটা I2 দেখাইলাম, এখানে হয়তো অ্যারিথমেটিক সাবটা তো বুঝতে পারছো না, যে কোনো একটা যে কোনো একটা এই যে জাংশনে তুমি যদি এই যে +2 করো, আমি যদি এন্টারিং কারেন্টকে প্লাস ধরি, +5 করো, এবং এখান থেকে কি পরিমাণ বের হয়ে যাচ্ছে, -3 করো, -4 করো, সবগুলো অ্যারিথমেটিক সাম করলে কারেন্ট কত হবে, 0 হবে। এটাই হচ্ছে কারশফের ফার্স্ট ল। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা আসতেছে I1, এই দিক দিয়ে আসবে হচ্ছে I3, এই দিক দিয়ে আসবে I5, এদিক দিয়ে ধরে নিলাম, আরেকটা হচ্ছে I4। এটা ডিরেকশন এদিকে ধরি, এটা মনে মনে এদিকে ধরলাম, এটা এটা হচ্ছে জাংশন। ঠিক আছে, এইটা এদিকে ধরলাম, এটা যে কোনো একদিকে ধরলেই হলো, জাস্ট বোঝানোর জন্য। তাহলে এই ক্ষেত্রে আমি বলে দিলাম কি যে সামেশন অফ এই যে বীজগাণিতিক সাম যেটা বা অ্যারিথমেটিক সাম, সামেশন অফ অল কারেন্ট ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কারশফের ফার্স্ট ল, মানে শর্টকাটে। এখন এটাকে আমি যদি জাংশন, এটা বলে দিতে হবে। আবার তুমি ওয়্যারের ভিতরে বলে দিও না যে ওয়্যারের ভিতরে কারেন্ট 0, জাংশনে, এর জাংশনে, এই যে ও জাংশনে কারেন্ট কিন্তু এখানে 0 হবে অ্যারিথমেটিক সাম করলে। তাহলে এখানে আমাকে এইখানে যদি আমি এন্টারিং এই যে এই এন্টারিং কারেন্ট গুলাকে প্লাস ধরি, তাহলে আমার দেখো তো +I1 আসবে। হ্যাঁ, I2 এর ক্ষেত্রে আমি কি ধরবো, মাইনাস ধরবো না প্লাস ধরবো? স্যার I2 মাইনাস। মাইনাস। আচ্ছা, আর যদি আমি I3 এর জন্য ধরতে যাই, I3 কত ধরবো? তাহলে প্লাস স্যার। প্লাস। I4 এর জন্য? I4 এর জন্য মাইনাস। I5 এর জন্য? I5 এর জন্য কত? স্যার I5 এর জন্য মাইনাস স্যার। মাইনাস, শিওর? বাইরের আচ্ছা, দিকে গেছে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করলাম আর কি, এখানে এইটার জন্য প্লাস, এটার জন্য এটার জন্য প্লাস, আর বাকি তিনটার জন্য মাইনাস। কারেন্টের জাস্ট ডিরেকশনটার উপর ডিপেন্ড করে আমি কারেন্টটাকে প্লাস মাইনাস বলতেছি, এছাড়া কিন্তু কিচ্ছু না। ঠিক আছে, তাহলে তুমি এখন এটাকে এইভাবে লিখতে পারবে না, দেখো তো, I1 প্লাস I3 ইজ ইকুয়াল টু I2 প্লাস I4 প্লাস I5 লেখা যাবে। বুঝতে পারছো? জাস্ট হচ্ছে আমি এইটাকেই একটু মানে বোঝায় এই লাইনটা লিখছি। একটু হোল্ড করো। তাহলে এটা আর কি হচ্ছে, আমি এই যে এই লাইনটাকে একটু গুছায় লিখতে এটা পাওয়া যাবে। ঠিক আছে, এবং আরেকটা কথা, এই যে আমরা যে ফার্স্ট লটা পাইলাম, মানে এই যে সামেশন অফ I এট এ জাংশন ইজ 0, ঠিক আছে, এইটা আসলে কিসের বেসিসে করা হয় সেটা একটু বলে দেই। বেসড অন প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ, এইটা কেন? এইটা মানে হচ্ছে যে তোমার তোমার যদি কারেন্ট, তুমি তো জানোই যে কারেন্টের ডিরেকশন যেটা, হ্যাঁ, কিউ এর বা এর ডিরেকশন, মাইনাস এর ডিরেকশন হচ্ছে উল্টাটা। মানে তুমি যদি কারেন্ট দিয়েই বুঝতে চাও যে যেই পরিমাণ কারেন্ট হচ্ছে এদিক দিয়ে আসতেছে, সেই পরিমাণ কারেন্টই বের হয়ে যাবে অ্যারিথমেটিক সাম 0 করে। ঠিক সেইম ভাবে তুমি এটাও বলতে পারবা যে চার্জের পরিমাণ সমান একটা জাংশনে যেই পরিমাণ চার্জ আসবে, ঠিক সেই পরিমাণ চার্জ বের হয়ে যাবে। ঠিক আছে, তুমি এইটাকে এইভাবে বলতে পারো আর কি। বাট মেইন প্রিন্সিপালটা হচ্ছে এই যে কারেন্ট দিয়ে প্রকাশ করা আর কি, আই দিয়ে প্রকাশ করা। তুমি আবার এখানে কিউ দিয়ে বলতে চাই না যে সামেশন অফ কিউ ইজ ইকুয়াল টু 0। বাট এটাও সত্য যে বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। এটা হয়তো ক্রিটিক্যাল কিছু ম্যাথ আসলে তখন চার্জের মধ্যে গিয়ে অঙ্ক করা লাগে। বেসড অন প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ, মানে চার্জ কনজার্ভ হবে, কনজারভেশন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আরেকটা কথা, যে তোমার হয়তো বুঝতে প্রবলেম হইতে পারে যে জাংশন জিনিসটা কি। জাংশনটা দেখো, তোমার একটা জিনিস বুঝাই বলি। এই যে আমরা যে এরকম করে রেজিস্ট্যান্স দিয়ে, হুম,
আবার এই যে এরকম করে নামাই দিই, দেখো তো এটা কি জাংশন কিনা। দেখো এই যে আমরা হচ্ছে এইভাবে রেজিস্ট্যান্স দিলাম, আবার এইখানে আরেকটা রেজিস্ট্যান্স দিলাম। দেখো তো এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা জাংশন কিনা। জি স্যার। কেন জাংশন? স্যার দুইটা কানেক্ট হয়েছে স্যার এক জায়গায়। না, এই তো এখানে কনসেপ্টটা একটু ক্লিয়ার হইতে হবে। দেখো তোমার মনে করো এদিক দিয়ে তোমার কারেন্ট যাইতেছে 5 এম্পায়ার। কারেন্ট কি এই দিকে কত আসবে তাহলে? 5 আসবে। 5 এম্পায়ার। তাহলে এইটা আমাকে একটু বলো তো যে এইখানে তার কি আরো কোনো রাস্তা ছিল যাওয়ার মতো? না স্যার। হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে তোমার এটা বোঝা লাগবে যে জাংশন কোনটা। তোমার এই যে এরকম যদি কোনো জায়গা থাকে যে যেটা আসতেছে সেটা জাস্ট ডাইরেক্ট বের হয়ে যাচ্ছে, তুমি এটাকে নোড বলতে পারো, ইংলিশে নোড বলতে পারো। কিন্তু যদি তোমার জাংশন হইতে হয়, হ্যাঁ জাংশন হইতে হয়, তো ওখানে হচ্ছে হোয়ার, এইখানে তো কি এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, দুইটা কানেক্টেড ছিল। কিন্তু তুমি যদি এখন আরেকটা এখানে এরকম করে কানেক্টেড করে দাও, তখন দেখো তো এখানে 5 আসলে তখন হয়তো এখান দিয়ে কত 2 এম্পায়ার যাবে, এদিক দিয়ে 3 এম্পায়ার যাবে। তখন কি এইখানে কি, এই যে দেখো তো এটার মধ্যে কারশফের লটা ইজিলি কাজে লাগানো যাবে না, যে 5 ইজ ইকুয়াল টু 2 প্লাস 3, অথবা 5 মাইনাস 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। জি স্যার। হ্যাঁ, তাহলে জাংশন হইতে হলে আমার কি হওয়া লাগবে, মিনিমাম দেখো এট লিস্ট, হ্যাঁ 3 অর মোর, মানে ওয়্যার শুড বি কানেক্টেড এট এ পয়েন্ট। এটাই আর কি বলার জন্য এটা আমি লিখছি হোয়ার। ঠিক আছে, হোয়ার 3 অর মোর, হ্যাঁ ওয়্যার্স আর কানেক্টেড, এটা এভাবে লিখে দিলেই হয়, মোর ওয়্যার্স আর কানেক্টেড। তাহলে আমি জাংশন বলতে কি বুঝবো, যেখানে তিনটা অথবা তিনটার চেয়ে বেশি ওয়্যার কানেক্টেড থাকবে সেটাকে আমি জাংশন বলতে পারবো। হ্যাঁ, আর যদি এরকম জাস্ট নর্মালি যেটা আছে সেটা দিয়েই, ওটা দিয়েই কারেন্ট আবার চলে যায় 5 এম্পিয়ার, এসে 5 এম্পিয়ার যদি চলে যায়, ওইরকম কোন একটা পয়েন্টকে আমি নোড বলতে পারি, হাই স্টেটে নোড। বুঝছো? কোনো কোশ্চেন তো নাই এগুলা নিয়ে নাকি? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আহ, উম, আর আরেকটা কথা এখানে বলে দিই, যে কোনো একটা অঙ্ক করতে গিয়ে আই এর মান, মানে ইলেকট্রিক কারেন্ট যেটা আছে, কারেন্টের মান যদি নেগেটিভ চলে আসে, তখন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নেগেটিভ চলে আসলে এটা বুঝবা যে তোমার অ্যাজিউম যে ডিরেকশনটা আছে, অ্যাজিউম ডিরেকশন যেটা আছে, হ্যাঁ ওই ডিরেকশনটা হচ্ছে তোমার আর কি ধরতে ভুল হইছে, বাট অ্যাজিউম ডিরেকশনটার উল্টাটা হবে হচ্ছে অ্যাকচুয়াল ডিরেকশন। মনে করো তুমি হচ্ছে কারেন্ট ধরছো, মানে মনে মনে ধরছো যে এই দিকে হয়তো কারেন্টটা ফ্লো করতেছে, কিন্তু তুমি অঙ্ক টঙ্ক শেষ করে পাইলা আই এর ভ্যালু পাইলা নেগেটিভ। ঠিক আছে, তখন আসলে তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে হবে। বুঝছো? তুমি এটা ধরে নিছিলা, তুমি অঙ্ক করার পর পাইলা আই এর ভ্যালু নেগেটিভ, কিন্তু তার মানে এটা কি মিন করতেছে, তার মানে অঙ্ক ভুল হয় না, অঙ্কটা মিন করতেছে যে আই এর ডিরেকশনটা উল্টা হবে, তুমি যেই ডিরেকশনটা অ্যাজিউম করছো ওইটার উল্টাটা হবে। তুমি এটা এভাবে বলতে পারো, অ্যাজিউম ডিরেকশন, লিখে দেই, আই যদি নেগেটিভ হয় তখন অ্যাজিউমড ডিরেকশন is opposite of actual direction। ঠিক আছে, এই পার্টটা বুঝছো? দেখো তো আই যদি নেগেটিভ হয়, আচ্ছা এইটা যদি, এটা এখন বুঝতে পারো তাহলে তো মোটামুটি ভালোই। হুম, আর হচ্ছে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার, এরপরে যেটা আসবে সেটার নাম হচ্ছে কার্শফ সেকেন্ড ল। এরপরে সেকেন্ড ল আসে আর কি। সেকেন্ড লটা, আচ্ছা আমি সেকেন্ড লটা আজকে একটু লিখে দিই।
দেখো কারশফ সেকেন্ড ল, এগুলো নিয়ে আমি ডেসক্রাইব করবো নেক্সট ক্লাসে আর কি, জাস্ট লিখে দিই কারশফ সেকেন্ড ল। কারশফ সেকেন্ড লটা কি? কারশফ সেকেন্ড লর একটা নামও আছে। আচ্ছা তোমাকে তো এতক্ষণ পড়াইলাম, কারশফ ফার্স্ট লর নামটা কি বলতো? ফার্স্ট লটাকে আমরা কি বলি? Kirchhoff's current law. কারেন্ট ল। আর সেকেন্ড লটাকে আমরা বলি হচ্ছে কারশফের ভোল্টেজ ল, বা এই যে আচ্ছা কারশফের, সেইভাবে না লিখে ইংলিশে কারশফস আরে কিসের? আমি কিসে আসছি? ভোল্টেজ ল। অথবা তুমি যদি এটাকে বলতে চাও তাহলে হচ্ছে তুমি এটাকে শর্টে কি বলতে পারবো বলতো? কেভিএল বলতে পারবা। ঠিক আছে, কারশফস ভোল্টেজ ল। আচ্ছা, তো ওইটা বুঝতেই পারতেছো যে এখানকার লটা ভোল্টেজ দিয়ে আসবে। ঠিক আছে, এখন লটা আগে লিখে দিই। তুমি একটু ল গুলা, আমার তো বাংলায় টুকটাক জানা আছে, তুমি হচ্ছে ল গুলা তোমার বই থেকে একটু ইংলিশে কনভার্ট করে নিও, আর বাকি পড়া তো সেম। ঠিক আছে, একটু কষ্ট করে ল গুলা কনভার্ট করে নিয়ে পারবা। তারপর আমি বলে দিচ্ছি যতটুকু পারি। আচ্ছা দেখো, এটার মধ্যে বলা আছে যে পরিবাহী মানে কি? পরিবাহী মানে যারা হচ্ছে কন্ডাক্টর আর কি, পরিবাহী বর্তনীর মধ্যে, আর তুমি যদি ইলেকট্রিক্যাল সার্কিটের কথা বলো তাই হবে। পরিবাহী বর্তনীর মধ্যে যে কোনো যে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের, দেখো বিভিন্ন অংশের রোধ এবং এদের মধ্যে দিয়ে, বা এদের মধ্য দিয়ে লিখি, এদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রার গুণফল এর বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীতে, বা ওই বদ্ধ বর্তনীর লিখতে পারি, ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎ চালক শক্তি তুমি জানো তড়িৎ চালক শক্তিটা কি? ইলেকট্রোমোটিভ ফোর্সের কথা বলতেছি, বা ইএমএফ এর কথা বলতেছি। মোট তড়িৎ চালক শক্তি এর সমান হয়। এইটা হচ্ছে কারশফ সেকেন্ড ল। মানে এটা তো সে হচ্ছে ভাঙায় বলছে, জাস্ট এখন এটা বোঝার চেষ্টা করি। দেখো বলছে পরিবাহী বর্তনীর, মানে হচ্ছে যে ইলেকট্রিক্যাল সার্কিটের কথা বলতেছে, যে কোনো, এখানে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, এখানে সার্কিটটাকে অবশ্যই ক্লোজ সার্কিট হইতে হবে। এই যে দেখো, বদ্ধ বর্তনী ক্লোজ সার্কিট না হইলে এটা কখনোই সেকেন্ড ল তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আবারও বলতেছি, এটা অবশ্যই কি হইতে হবে? এটা একটা ক্লোজ সার্কিট হইতে হবে। দেখো তো, এটা এ, এটা বি, দেখো তো এটা ক্লোজ সার্কিট কিনা? না স্যার। দেখো তো এখন এটা ক্লোজ সার্কিট কিনা? এখানে একটা নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, দেখো তো এখন এটা ক্লোজ সার্কিট কিনা? না স্যার। আচ্ছা, এখন এই তোমার কনসেপ্টটা আমি ডেভেলপ করাই দিই। দেখো এর আগে, এটা দেওয়ার আগে, মানে এই লাইনটা দেওয়ার আগে কিন্তু এটা ক্লোজ সার্কিট ছিল না, কিন্তু তুমি যখনই এই লাইনটা টেনে দিলা, দেখো
এ ডিসি এটা একটা কি ক্লোজ সার্কিট ফর্ম করতেছে কিনা দেখো তো, এডিসি করতেছে। জি স্যার। হ্যাঁ, এটাই বলার জন্য বললাম আর কি, যে এইখানে তুমি যখন এই লাইনটা টেনে দিলা তখনই কিন্তু এডিসি একটা ক্লোজ সার্কিট হয়ে গেল। আবার তুমি যদি এইখানে আরেকটা লাইন এইভাবে টেনে দাও, হ্যাঁ, সার্কিট তো ক্লোজ হইলো, সার্কিট তো তৈরি হইলো, তাই না? তাহলে দেখো তো আরেকটা হইলো না, এ বি সি একটা ক্লোজ সার্কিট হইলো না, দেখো তো এ বি জি সি স্যার। ক্লোজ সার্কিট মানে যেখানে কোনো, এখানেও জাংশন, এখানে মানে জাংশন জাংশন নোড, সমস্যা নেই নোড থাকতে পারে, বাট এটা ক্লোজ থাকতে হবে, এটা খোলা থাকা যাবে না। ঠিক আছে, এটা খোলা থাকা যাবে না। আচ্ছা, এটা এবিসি। আরেকটা ক্লোজ সার্কিট আছে এখানে, একটু চেক করে দেখো তো কোনটা। স্যার এখানে যে এ বি সি আর এবিসি বি তো লিখছি, সি দুইটা আছে। আরেকটা আছে জি বলো তো স্যার। কোনটা। এই যে এ বি সি ডি, এটাও তো একটা ক্লোজ সার্কিট, তাই না? এ বি পুরাটা সি ডি স্যার। পুরাটা, হ্যাঁ হতে পারে, না হতে পারে তো। তো এই সার্কিটের ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবা, যে এখন কখন আমার ওপেন কখন আমার ক্লোজ। তাহলে আমি মোটামুটি মনে হয় তোমাকে ক্লোজ সার্কিট ব্যাপারটা বুঝাইতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে মেইন কন্ডিশনটা কি, যেটা ক্লোজ সার্কিট হতে হবে অবশ্যই, দিস মাস্ট বি এ ক্লোজ সার্কিট। তো ক্লোজ সার্কিট হইলে ক্লোজ সার্কিটের বিভিন্ন অংশের রোধ, দেখো বিভিন্ন অংশের রোধ এবং এদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রা, মানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা মানে তো আই এর কথা বলতেছে, আর বিভিন্ন অংশের রোধ বলতে বড় হাতের আর এর কথা বলতেছে। হ্যাঁ, তো এই দুইটা গুণফল, দেখো এই যে অংশের রোধ এবং হচ্ছে আই, এদের গুণফল মানে কি বলতেছে, আই এবং আর, হ্যাঁ, এদের গুণফল এর বীজগাণিতিক যোগফল। মানে কি, তুমি যদি এখন এই সার্কিটটাই যে এবিসি সার্কিট বা এডিসি সার্কিট কে চিন্তা করো, হুম, এইখান দিয়ে একটা কারেন্ট যাবে, এর একটা রোধ আছে, তাহলে এইটার আইআর, আবার হচ্ছে এই যে এসি এর মধ্যে একটা রোধ আছে, এটার জন্য আরেকটা আইআর, এই দুইটার যোগফলের কথা বলতেছে। ফার্স্টে আই আর আর কে গুণ করা লাগবে, পরে এদেরকে সামেশন করা লাগবে। হইতে পারে এদের ভ্যালু গুলো আলাদা, I1 R1, এটা I2 R2, তখন এখানে I1 R1 I2 R2 হয়ে যাবে। এটাই বুঝাইতেছে, ঠিক আছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে বুঝছি। প্রবাহিত, হ্যাঁ, বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীর মধ্যে মোট তড়িৎচালক শক্তির সমান হবে। ঠিক আছে, সমান হবে। এখন আমি যদি এখানে যে ডিআরসি এর জায়গায় এখানে যদি একটা সেল লাগাই দিই, ই মানের একটা সেল লাগাই দিই, তাহলে কি হবে, যে এই ক্ষেত্রে এই যে I1 R1 প্লাস I2 R2 সমান সমান ই এর সমান হবে, কারণ কি ওই ক্লোজ সার্কিটের ভিতরে এই ইটা আছে। এখন আমি এই অঙ্কের জন্যই যদি আমি এবিসি সার্কিটকে চুজ করি, দেখো তো আমি এখানে সবগুলো সামেশন করার পরে মনে করো এটার ভ্যালু হচ্ছে আই, এই যে এদিক দিয়ে হচ্ছে I3R3, আর এদিক দিয়ে যে ইয়েটা যাবে সেটা হচ্ছে I4R4, দুইটার গুণফলকে আমি বলতেছি। তখন কি I3R3 প্লাস I4R4, এই দুইটাকে যোগ করলে আমার কিসের সমান হবে বলো তো, কিসের সমান হবে? স্যার টোটাল কারেন্টের সমান। না, টোটাল কারেন্ট না, এখানে মোট তড়িৎচালক শক্তি ইএমএফ এর সমান হয় ওই বদ্ধ বর্তনীর। এটাই হচ্ছে মেইন কথা, ওই বদ্ধ বর্তনী বলতে কি, আমার এবিসি এর মধ্যে কোনো সেল আছে, দেখো তো এবিসি এর ভিতরে, সেলটা তো এডিসি এর ভিতরে আছে, জি এই যে স্যার। এডিসি এর ভিতরে আছে, বাট এবিসি এর ভিতরে কোনো সেল আছে? না স্যার। যদি সেলটা না থাকে তাহলে তুমি এখানে কি বলবা, যে এটার ইলেকট্রোমোটিভ ফোর্স এখানে জিরো। এটাই বুঝতে হয়, যে আমি যখন এডিসি কে সিলেক্ট করলাম তখন আমার এই জিনিসটা আসে, অঙ্ক করলে ভালো মতো বুঝবা। আর যখন এবিসি নিব তখন এই যে এইটা আসবে। আর এটা জাস্ট আমি সিম্পল একটা তোমাকে জাস্ট বোঝানোর জন্য দেখাইছি, আর এটা আমি এলাবোরেটলি বলবো, সমস্যা নেই। তাহলে আমরা কি পাইতেছি, যে আই এবং আর এর গুণফল এবং তাদের হচ্ছে বীজগাণিতিক যোগফল, এটা কিসের সমান হবে, মোট তড়িৎচালক শক্তি। মোট তড়িৎচালক শক্তি মানে কি, যদি এখানে দুইটা সেল থাকতো, যদি মনে করো এখানে আরেকটা সেল থাকতো, তাহলে কি করতাম, এখানে ই প্লাস ই করে দিতাম। জি স্যার। হ্যাঁ, আবার এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যে দুইটার মুখ যদি একদিকে থাকে তাহলে প্লাস করব, দুইটার মুখ যদি উল্টা দিকে থাকে তাহলে মাইনাস করবো, এগুলো কিছু ব্যাপার আছে, এগুলো পরে বলবো। তাহলে মেইন কথা বলতেছি যে সামেশন অফ ই, এই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো। ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে দিয়ে যখন আমি ক্লোজ সার্কিট নিব, ক্লোজ সার্কিটের বিভিন্ন অংশের আর এবং তার মধ্যে দিয়ে যে কারেন্ট আছে, এদের দুইজনের গুণফল, গুণফল
গুণফলের বীজগাণিতিক যোগফল, এই যে বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীর ওই ক্লোজ সার্কিটের জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। ফর ক্লোজ সার্কিট, ফর ক্লোজ সার্কিট, এটা না বলে পুরা লই ভুল। ফর ক্লোজ সার্কিট IR ইজ ইকুয়াল টু সামেশন অফ IR ইজ ইকুয়াল টু সামেশন অফ E, এটাই হচ্ছে তোমার সেই কারশফস ভোল্টেজ ল বা কারশফস সেকেন্ড ল। দেখো এই পার্টটা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এবং এই যে লটা সে দিছে সেটা দিছে হচ্ছে কিসের উপর বেস করে? প্রিন্সিপাল অফ কনজারভেশন, সরি কনজারভেশন কনজারভেশন অফ এনার্জি, এটার উপর বেস করে সে হচ্ছে এই লটা দিছে। ঠিক আছে, আর তুমি যদি এটাকে হচ্ছে একটু মানে এই লটাকে ইংলিশে বলতে চাও তাহলে আমি হয়তো এটা বলে দিতে পারি যে দা algebraic sum of, হ্যাঁ, চেঞ্জ ইন পটেনশিয়ালও বলে আর কি। এই যে IR, দেখো তো V ইজ ইকুয়াল টু IR না, এটা তো জানো। তাহলে IR কে আমরা কি চেঞ্জ ইন পটেনশিয়াল বলতে পারি না? চেঞ্জ ইন পটেনশিয়াল, তাহলে এটাই বলতেছে দ্য অ্যালজেব্রিক সাম অফ চেঞ্জ ইন পটেনশিয়াল। এটার কি ছোট সংজ্ঞা, তুমি চেষ্টা করবে যে এইটাকে হচ্ছে মানে ইংলিশে কনভার্ট করে লেখা, এটাকে, ওটা কি ভালোটা, এটা শর্টকাটটা, এটা হচ্ছে ভাইভাতে বলার জন্য। দ্য অ্যালজেব্রিক সাম অফ চেঞ্জ ইন পটেনশিয়াল, হ্যাঁ, অ্যারাউন্ড ইন এ ক্লোজড, এটাকে অনেক জায়গায় লুপও বলে, আবার তুমি সার্কিটও বলতে পারো, সার্কিট, সার্কিট, হ্যাঁ, এইটাকেই আমরা হচ্ছে কি বলতেছি, অ্যালজেব্রিক সাম অফ চেঞ্জ ইন পটেনশিয়াল অ্যারাউন্ড ইন এ ক্লোজ সার্কিট, অথবা হচ্ছে লুপ আর কি, সেটা হচ্ছে সবসময় কি হবে, জিরো হবে, জিরো হবে। এইটা একটু ব্যাখ্যা করার জন্য খেয়াল করো, পটেনশিয়ালের কথা বলতেছি না আমি, পটেনশিয়াল ডিফারেন্স। এই যে দেখো পটেনশিয়াল চেঞ্জ ইন পটেনশিয়াল, তার মানে কি পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, তো পটেনশিয়াল ডিফারেন্সটা তোমার হচ্ছে একটা ক্লোজড লুপে জিরো হবে। এইটা হইলেই, খেয়াল করো, এইটা হইলেই তখন তুমি ওই যে V ইজ ইকুয়াল টু IR অথবা E ইজ ইকুয়াল টু IR এই রিলেশনটা নিয়ে আসতে পারবা, এছাড়া কখনোই এটা আনা সম্ভব না। ঠিক আছে, এটা আনা সম্ভব না, তুমি একটু ডিপ থিঙ্কিং করলে হয়তো বুঝতে পারবা যে এটা কেন হইতেছে। ঠিক আছে, এটা কেন হইতেছে একটু বোঝার চেষ্টা করবা। দেখো, আচ্ছা, আলজেব্রিক 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 সাম, অ্যালজেব্রিক সাম অফ চেঞ্জ, এটা মোটামুটি হচ্ছে একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য, তো তুমি হচ্ছে উপরেরটা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হয়তো তুমি যদি নাও বুঝতে পারো, তুমি উপরেরটা দিয়ে বুঝতে পারবে যে সামেশন অফ IR, সামেশন অফ IR ইজ ইকুয়াল টু সামেশন অফ কি হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স, কিসের জন্য, ওই ক্লোজ লুপের জন্য, ফর এ পার্টিকুলার ক্লোজড লুপ। দেখো আজকের এই পার্টটুকু নিয়ে কারো মানে তোমার কোনো কোশ্চেন আছে কিনা থাকলে জিজ্ঞেস করো। কি কি পড়াইলাম আজকে? পড়াইলাম হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ সেলস পড়াইলাম, তারপর হচ্ছে কারশফের দুইটা ল পড়াইছি। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। কারশফস না law। স্যার। তাহলে আজকের এই দুইটা পড়া যদি বুঝে থাকো তাহলে নেক্সট ক্লাসে তোমার এই আজকের ক্লাসটাও পড়া থাকবে, আমি জিজ্ঞাসা করব, আর হচ্ছে সাথে থাকবে হচ্ছে কি, সাথে থাকবে হচ্ছে যেগুলা তোমাকে পড়া দিয়ে দিছি ক্লাসের ফার্স্ট, সেগুলো পড়া থাকবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই থাকুক, আবার ইনশাআল্লাহ পরশুদিন ক্লাস। আজকে তাহলে থাকো, জি আর স্যার। পড়াগুলো শিখে আইসো, হ্যাঁ, ঠিকঠাক মতো।